এই মুহূর্তে নয়াপল্টনে আছি। এটা হচ্ছে বিজয়নগরের দিকে যাইতে সোজা গেলে গুলিস্তান যাওয়া যাবে। তো এখানের অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো আপনাদেরকে বলবো। এই যে নয়াপল্টনে একবার সামনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এই যে 1 মিনিট সামনে হেঁটে গেলেই হাতের ডান পাশে, একবার আপনার 28 তারিখে বিএনপি এক দফা দাবি নিয়ে ঢাকায় আসছে। এই জায়গায় ব্যারিকেড ছিল। এই জায়গা থেকে একদম আপনার ওই যে সামনে মোড়ে গেলে ফকিরাফুল মোড় আছে, সেখান পর্যন্ত ব্যারিকেড ছিল। আর এখানে জনগণ, রাস্তার দুই পাশেই কিন্তু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আর এখানে পা রাখার মতো কোনো জায়গা ছিল না। তো ঘটনা হয়েছে তখন কিন্তু আবার সে আমলে খুব দমন পীড়ন কিন্তু খুব ভালোভাবে চলতেছিল। তো এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশ থেকে বিএনপির লোকজন আসছে এখানে আন্দোলন করার জন্য 28 তারিখের সে আমলে। তো ভাই দুপুর পর্যন্ত সব কিছু ঠিক ছিল। ঠিক দুপুরেই এই জায়গায় এই যে এখানে মোড় থেকে পিছনে যে মোড়টা আছে, যে পিছনের মোড়টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। এদিক থেকে একটা গোলাগুলি শুরু হইলো, আর হলো ওই যে ফকিরাফুল পানি ট্যাঙ্কির ওখানের যে আপনার ফকিরাফুল কাঁচা বাজারের যে মোড় আছে ওইখান থেকে গোলাগুলি শুরু হলো। দুই দিক থেকে ভাই গোলাগুলি শুরু হয়েছে। গোলাগুলি হওয়ার সাথে সাথে মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে। সারা ঢাকা শহরে যে সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে, যারা লোকাল লোকজন, মানে গ্রামের লোকজন বা ঢাকার বাইরের লোকজন, তারা কিন্তু সবাই ছত্রভঙ্গ হয়ে সবাই পালাই গেছে, সবাই যার যেমন করে চলে গেছে। কিন্তু একটা শ্রেণীর লোকজন ছিল। এই যে আমার অফিস হচ্ছে এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে 6 তলায়। তো আমি অবশ্যই আমার অফিস এখনও আছে। আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ঝামেলার কারণে অফিস কন্টিনিউ করতেছি না, বাট আমি আগামী কয়েক মাস পর থেকে আমি আবার অফিস কন্টিনিউ করব এই বিল্ডিংয়ে। তো এখন কি হয়েছে আপনার, এই যে যারা ঢাকার বাইরে থেকে আসছে তারা কিন্তু চলে গেছে। আমি তখন কিন্তু এই বিল্ডিংয়ের ঠিক উপরে আমার অফিসেই বসা, কারণ গ্যাঞ্জাম হইতেছে রে ভাই, সেই লেভেলের গ্যাঞ্জাম হইতেছে। পরবর্তীতে আমি নামলাম, মানে গোলাগুলি যখন থামছে তখন নামলাম। ঠিক এখানে এই যে বিএনপির পার্টি অফিসের যে ওই যে সামনে যে বিল্ডিংটা আছে, ওইটা হোটেল ভিক্টোরি বিল্ডিং। এটার মধ্যে বিএনপির যে বড় বড় নেতারা আছে, তারা এটার মধ্যে হোটেল ভিক্টোরিতে কিন্তু রুম বুক করে রাখছে। আর নিচেই ছিল বিএনপির পার্টি অফিসের সামনে, এখানে ছিল স্টেজ। যখন ভাই এদিক থেকে গোলাগুলি শুরু হয়েছে, ওই দিক থেকে গোলাগুলি শুরু হয়েছে, নেতারা কী করছে, এই অসহায়ের মতো এই সারা বাংলাদেশ থেকে আসা নেতা কর্মীগুলোকে এতিমের মতো ফেলে দিয়ে তারা কিন্তু হোটেল বুকিং করা আছে, তারা হোটেলে উঠে গেছে। আর বাকি নেতা কর্মীরা যে যেমনি পারছে এমনি তারা পালাইছে। কিন্তু এই যে রাস্তাগুলো দেখেন, এই যে গলি দিয়ে যে এই গলিগুলো এখানে পল্টনের এই যতগুলো গলি আছে, প্রত্যেকটা গলি ছিল আপনার, মানে মেন রোডটা ছিল নেতাকর্মী শূন্য। মানে এত লাখ লাখ নেতাকর্মী ছিল। মুহূর্তের মধ্যে যখন দুই দিক থেকে গুলি শুরু করলো, তখন ধরেন পুলিশ ছিল না হয় 2000 পুলিশ হবে, কিন্তু লোক ছিল কিন্তু লাখ লাখ লোক ছিল। তখন মুহূর্তের মধ্যে এই জায়গাটা রণক্ষেত্র হয়ে গেছে। কিন্তু মেন রাস্তাটা কিন্তু পুলিশে দখল করে নিছে। আর বিএনপির লোকজন যারা আছে তারা এইসব শাখা রোডগুলোতে ঢুকে শাখা রোডে অবস্থান নিয়েছে। আর ওই দিন এই এলাকাটা ছিল একদম রণক্ষেত্র। এই হচ্ছে সেই হোটেল ভিক্টোরি, যে হোটেল ভিক্টোরিতে আপনার বিএনপির নেতাকর্মীরা, এখানে এই যে বিএনপির পার্টি অফিস দেখেন, হোটেল ভিক্টোরির পরের বিল্ডিংটাই বিএনপির পার্টি অফিস। এই যে এই পার্টি অফিসটাতেই লোকজন আপনার এখানে স্টেজ ছিল। আর হোটেল ভিক্টোরিতে এই যে বড় বড় নেতারা উঠে গেছে। এখন যারা বড় বড় কথা বলে, তখন যদি বেশি না, যদি বিএনপির যদি ওই দিনে যদি আপনার বিএনপির 10 জন নেতা, যদি কেন্দ্রীয় নেতা হিম্মত করে যদি 5 জন নেতা ওইদিকে যেদিকে গোলাগুলি করতেছে, আর 5 জন নেতা হলো এইদিকে, এই দুটো মোড় থেকে তো গোলাগুলি করতে আসছিল, যদি দাঁড়ায় যেত গুলির সামনে, ওই দিনে কিন্তু এতগুলা মানুষ ছত্রভঙ্গ হয়ে যেত না। ওই দিনে মনে হয় সরকার পতন হয়ে যেত, যে আপনার জুন জুলাই আগস্ট পর্যন্ত যাওয়া লাগতো, মানে জুলাই এবং আগস্ট অভ্যর্থন পর্যন্ত যাওয়া লাগতো না। আর এইখানে এই যে হোটেল ভিক্টোরি যে বিল্ডিংটা, হোটেল ভিক্টোরি এই বিল্ডিংটা, এই যে সানজেরি যে রেস্টুরেন্ট, এই জায়গাটাই কিন্তু সেই আমলে কম করে আপনার মানে 200-250 পুলিশ প্রতিদিন কিন্তু 24 ঘন্টা এখানে থাকতো, মানে ওই আমলে। আর এই তো বিএনপির পার্টি অফিস, এখন তো বিএনপির পার্টি অফিসে দেখেন কি সুন্দর রং টং করছে, এসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এখন কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কি সুন্দর রং টং করছে। তখন এই যে এতিম করে এভাবে এই যে হোটেল ভিক্টোরির সামনে থেকে কিন্তু লোকগুলা ওটার ভিতরে ঢুকে গেছে। আপনার লোকগুলা বড় বড় নেতাগুলা হোটেল ভিক্টোরির রুমে উঠে গেছে।
তো ওই দিন থেকে আমি বুঝতে পারলাম যে, আমি বললাম যে আমাদের দেশের নেতারা জীবনও মানে গলাবাজি করে মানুষকে রাজপথে নিয়ে আসবে, কিন্তু গুলি তারা খাবে না। আর নেতার ছেলে ফেলে কিন্তু সব বিদেশে লেখাপড়া করে, এই যে আন্দোলন সন্দোলনে গুলির মুখে বন্দুকের মুখে কিন্তু নেতার ছেলে ফেলেকে দাঁড় করায় না। তো এটা একটা শিক্ষা হয়েছে, ওইটা দেখলাম ওই দিন। তো আমি যখন নামছি আমি দেখলাম যে ওই দিন যে আপনার শুধু মেন রোডটা, এই মেন রোডটা ছিল পুলিশের দখলে, আর শাখা রোডগুলোতে এক শ্রেণীর ক্যাডার টাইপের নেতাকর্মী ছিল, যারা নাম ছিল যে হয় মরবো না হয় মারবো। আজকে দল ক্ষমতায় আসছে, কিন্তু ওই টাইপের নেতাকর্মীগুলোরে হয়তো বা অবহেলিত রাখছে। ঢাকার বাইরে থেকে যে সকল নেতাকর্মীরা আসছে, তারা তো আসছে শুধুমাত্র যে ঢাকা শহরের জনসমাগমের উপস্থিতি জানান দেওয়ার জন্য, কিন্তু যেগুলো ঢাকা শহরের যে নেতাকর্মীরা ছিল, যারা লোকাল নেতাকর্মী, এরা মানে আমি ক্যাডার বলবো যে ক্যাডার টাইপের লোকজন যারা ছিল, সেই নেতাকর্মীগুলো যদি অবহেলিত হয় তাহলে দল কিন্তু ভেঙে পড়বে। সেই ক্যাডার টাইপের লোকজনগুলো মাথার ভিতরে কাফনের কাপড় পরে প্রত্যেকটা গলিতে অবস্থান নিয়েছিল। তো আমি আমার অফিস থেকে নেমে আমি বিকালবেলা যখন আমি যাচ্ছিলাম, তখন পুরো এলাকাটা থমথমে ছিল, এবং সেই নেতাকর্মীদের দেখে আমি এদের হিম্মত দেখে আমি এখন ক্যাডার বলতেছি, কিন্তু তখন আমি এদের হিম্মত দেখে আমি মানে পুরো শরীরটাই ছিল কলিজা। সেই আমলে যেখানে প্রতিটা জায়গায় সিসিটিভির ক্যামেরা ছিল, এবং লাখ লাখ লোক গুলি খেয়ে সব গোলাগুলি কারণে সবগুলা গ্রামের লোকজন বা ঢাকার বাইরের লোকজনগুলো ঢাকার বাইরে চলে গেছে। আর এই লোকগুলা নিজেরাও জানে না, যদি চিরুনি অভিযান দেয় তাদেরকে ধরে তাদেরকে মেরে ফেলবে, কারণ তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারের পতনের কোনো নামগন্ধ নাই। তো এই হলো অবস্থা। আমার অফিসে যে আরেকটা অফিস, আমার ওই অফিসের যাওয়ার আগে আমার অফিসটা ছিল এই বিল্ডিংয়ে, এই যে চায়না টাউনের সাথে যে সিটি হাট বিল্ডিং, এটার 14 তলায় ছিল আগে। তারপরে আমি ওই যে ওখানে বিএনপির পার্টি অফিসের পরে ওই জায়গায় ওখানে আমি শিফট করছি। তো জুলাই অভ্যুত্থানে দেখেন এই যে তখন বিএনপির ওই নেতাগুলা, আবার ওই দিন কি হয়েছে, ঠিক ওই দিন কিন্তু জামাতের লোকজনও কিন্তু একসাথে আসছিল ঢাকায়। বিএনপি জামাত এরা মিলেই কিন্তু ওই দিন মানে ইয়ে করছিল। তবে বিএনপির এই কর্মসূচিতে এখানে জামাতের লোকজন আসে নাই, কিন্তু জামাতের লোকজন ছিল মতিঝিল এরিয়ার মধ্যে। তো এখন তারা বিএনপি এবং জামাত মিলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তখন কিন্তু একসাথে আন্দোলন সংগ্রাম করছে, এখন কিন্তু একে অন্যের প্রতিপক্ষ হয়ে গেছে। আর জুলাই অভ্যুত্থানের আরও কিছু স্মৃতি আছে। স্মৃতিও হচ্ছে, আমার বাসাটা হচ্ছে ঠিক এই যে সামনে আমার এটা হলো পল্টন থানা, আমার হাতে বাম পাশে এটা পল্টন থানা। আর আমার বাসাটা হচ্ছে ঠিক ওই যে সামনে মোড় থেকে সামনে ফকিরাপুল কাঁচা বাজারেই। তো আমি জুলাই অভ্যুত্থানের সময় তখন সেই দিনগুলো কেমন ছিল বা এখানকার পরিস্থিতি কেমন ছিল, যখন আপনার কারফিউ ছিল, কারফিউ জারি হইতো, তারপরে মাইকে কিন্তু এই পল্টন থানা থেকে মাইকে আপনার ঘোষণা করা হইতো যে অপ্রয়োজনীয় কেউ রাস্তার মানে জরুরি কাজ ছাড়া কেউ রাস্তায় বের হবেন না। তো তখন কিন্তু নেটও বন্ধ ছিল সেই সময়গুলোতে। তো আমরা বাসায় থেকে বের হইলে, যেহেতু আমার বাসা এখানে আর অফিস হচ্ছে এই জায়গায়, তো বাসা থেকে বের হইতাম, আমার বাচ্চার বয়স ছিল 1.5 বছর। বাচ্চাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে মোবাইলের আপনার মোবাইল তো সাথে রাখতাম না, রাখলেও সমস্যা ছিল। তখন সমস্যা ছিল বলতে, আমরা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি করি না, ধরেন না ঘাটকা না পানি, অর্থাৎ আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, তাহলে আমাদেরকে ধরলেও কিন্তু দেখা গেছে কোনো না কোনো দলের নেতাকর্মী বা কোনো না কোনো দলের পরিচয় কিন্তু কেউ ছুটাই নিয়ে আসবে না, বা তখনকার দেশের পরিস্থিতিটা ছিল ভিন্ন। তো কী করতাম, এই যে ফকিরাপুল কাঁচা বাজার থেকে সবজি টবজি কিনতাম, কিনে আর মেয়েকে নিয়ে সাথে করে অফিসের দিকে চলে যেতাম। তার মানে রাস্তায় যদি দেখলেও যে আমি কাঁচা বাজার করতে বের হয়েছি, অথবা মেয়েকে নিয়ে বাইরে হয়েছি জরুরি প্রয়োজনে, অথবা সেই সময় কি করতাম, মোবাইল আপনার করতাম, সেই সময় আপনার মোবাইলের মধ্যে আপনার কী জানি বলে, যে আমাদের যে পকেটে যে মানি ব্যাগ ছিল, সেই পকেটের মানি ব্যাগে আপনার করতাম যে আপনার মানে কোনো টাকা পয়সা রাখতাম না, ব্যাংক কার্ড রাখতাম, যেন জেরার মুখে পড়লে যেন বলা যে জরুরি প্রয়োজনে, মানে টাকা নেই, টাকা ওঠানোর জন্য বেরিয়েছি। তো সেই সময়ের স্মৃতিগুলো আসলে এখন মনে পড়লে যে কি একটা ভয়াবহ অবস্থা ছিল, যে একমাত্র আমি মনে করি সেই সময়ে যারা আওয়ামী লীগের একদম নেতাকর্মী ছিল তারা আতঙ্কে ছিল না, আর না হয় প্রত্যেকটা স্তরের জনগণ আতঙ্কে ছিল। কেন আতঙ্কে ছিল? আমরা যারা ঢাকায় বসবাস করি, আমাদের আতঙ্কে থাকার পিছনে একটা কারণ হচ্ছে, আমরা এটা হচ্ছে বিএনপির অধ্যুষিত এলাকা, মানে বিএনপির পার্টি অফিস এলাকা নয়াপল্টন, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, তখন পুলিশে যদি কাউকে উঠাই নিয়ে যেত, সেই ক্ষেত্রে মানে মামলার কোনো অভাব নেই, মামলা দিয়ে রাখতো, অসংখ্য অগণিত মামলা দিয়ে রাখতো।
তখন অগণিত অসংখ্য মামলা দিয়ে রাখতো, মানে শুধু শুধু ধরে না, মানে শুধু খামোখা। তো ঠিক এই জায়গাটা, এই ফকিরাপুর কাঁচা বাজারের এই জায়গাটাও, এখানে ব্যারিকেড ছিল, এখানে কিন্তু সবসময় ব্যারিকেড থাকতো। আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি সেখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটার ভিতরে কিন্তু বিএনপির ইয়ে হইতো, আপনার জনসমাগমগুলো হইতো। তো এই জায়গায় মোটামুটি আপনার একটা জিনিস হচ্ছে, এই জায়গাটাই কিন্তু এই যে গোলাগুলি তখন কী হয়েছে, যে কথা বলতে গিয়ে ভুলে গেলাম, তখন আপনার নেতাকর্মীদের যাদেরকে তখন সন্দেহভাজন তালিকায় ধরে নিত, ধরেন ফেসবুকে আপনার মোবাইল কিন্তু অনেক সময় পুলিশ চেক করতো, চেক করে যদি আপনার সরকার বিরোধী বা ধরেন বিএনপি বা জামাত রিলেটেড কারো ছবি টবি পাইতো, তাদেরকে কিন্তু থানায় নিয়ে যেত। কারণ তখন কিন্তু গণগ্রেপ্তারের কিন্তু একটা ইয়ে ছিল, গণগ্রেপ্তারের একটা নির্দেশনা ছিল। তো তখন নেওয়ার পরে ধরেন একজন রিক্সাওয়ালাকে ধরে নিয়ে গেছে অথবা একজন দিনমজুরকে ধরে নিয়ে গেছে, ওই তার কাছ থেকে ধরেন সামর্থ্য অনুযায়ী 4-5 হাজার টাকা যাই পাইতো সেটা পাইয়া কিন্তু তারা ছেড়ে দিত। আর যদি ধরেন একটু পয়সাওয়ালা লোক ধরে নিয়ে গেছে, তাকে কিন্তু বিভিন্ন ধরনের মামলার ভয় দেখিয়ে তাকে কিন্তু আপনার মোটামুটি তার কাছ থেকে 50,000, 1 লাখ টাকাও পর্যন্ত কিন্তু মতিঝিল থানা, পল্টন থানা থেকে আপনার এভাবে মানে দিয়ে মুক্তিপণ দিয়ে এরপরে বের হয়ে আসছে। না হয় আপনার সরকার বিরোধী রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দিবে। তো এইটা গেল এভাবে। আর এইখানে এই জায়গাটাতে আমার একটা স্মৃতি আছে, যেমন আমার বাসা হচ্ছে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার পিছনে আমার তখন বাসা ছিল। ওই যে ছাদের উপর থেকে কিন্তু এখানে দেখা যায় বরাবর জুলাই অভ্যুত্থানের সময় শুক্রবার দিন ঘটনা হয়েছে আপনার, ওই যেদিন আপনার হেলিকপ্টার থেকে গুলি করছিল, শুক্রবার কি আপনার সোমবার হবে আমার ইয়ে নাই, হেলিকপ্টার থেকে যেদিন গুলি করছিল একটা বাচ্চা মারা গেছে, সেদিন এখানেও কিন্তু ঘটনা ঘটছে। তখন আপনার সবাই ইয়ে করতেছিল, রাস্তা ঢাকা শহরে কিন্তু পুরা থমথমে অবস্থা। তো যার যেমন সবাই আতঙ্কিত আছে, প্রশাসনের লোকজন এবং আওয়ামী লীগের লোকজন রাস্তায় আছে, লাঠিসোঁটা নিয়ে কেউ নামলে তাদেরকে ধরবে, তাদেরকে মারবে। তো ওই দিক থেকে দেখলাম যে একটা মিছিল আসতেছিল। আবার এখানে কিন্তু এই এলাকায় কিন্তু বিএনপির লোকজন প্রচুর, মিছিল আসতেছিল। মিছিলের সামনে হলো সব আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে, আর পিছনে হলো পুলিশ একদম সক্রিয় অস্ত্র নিয়ে। আর উপরে দিয়ে একটা হেলিকপ্টার গেলো, সম্ভবত হেলিকপ্টার ওয়াল্লাসে বলে দিচ্ছে যে এখানে লোকজন আছে। তখন ওই দিক থেকে, এই সামনের দিক থেকে গোলাগুলি করতে আসতেছিল। আর এর ঠিক এখানে আমরা এই যে ছাদের থেকে কিন্তু আমরা পুরো দেখতেছিলাম ঘটনাগুলা। তো এসে একটা লোক এখানে পিছনে সামনে, ও যে সামনে একটা দোকান আছে, ওই যে পিলারের সাথে একটা দোকান আছে, সেটা হচ্ছে আপনার মোবাইলের লোডের দোকান। ওই লোকটাকে ধাওয়া করছে, লোডের দোকানদারের শাটারটা মানে নামাচ্ছে, এই লোকটা দৌড়ে এসে মানে অর্ধেক শাটার নামানো ছিল, দাম করে ঢুকে শাটারটা লাগায় ভিতরে ঢুকে গেছে। আর না এই দোকানটাতেই আর এই লোক যদি ভিতরে না ঢুকতো তাহলে ওই দিন কিন্তু লোকটা মেরে ফেলে। বা তারপরে এরা অনেকক্ষণ লোক ঢুকে যাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু ইয়ে করছে, আপনার শাটার অনেক বাইরে করছে, ওরা ভিতর থেকে ওরা তালা লাগাই দিচ্ছে। এরপরে শাটারের উপরে অনেক বাইরে করে তারপরে এরা চলে গেছে। তো তখন ছিল মানে প্রশাসনিক শক্তিও ছিল, আবার রাজনৈতিক শক্তিও ছিল, দুই শক্তি একসাথে আপনার রাজপথে থাকার কারণে কিন্তু আন্দোলনকারীরা তেমন সুবিধা করতে পারে না। আর অনেকটা চোরাগুপ্ত হামলার মতো কিন্তু হামলা করে বা একটু ধাওয়া পাল্টা দেওয়া দিয়ে তারা কিন্তু চলে যেত। তো এই এলাকা প্রত্যেকটা গলিতে আমি দেখছিলাম যে এভাবে কিন্তু বিএনপি বা জামাতে, বিশেষ করে বিএনপির লোকজন এখানে বেশিরভাগ সক্রিয় ছিল, মাঠে ছিল, রাস্তায় ছিল, রাজপথে ছিল। আমারও পরিচিত অনেক বন্ধুবান্ধব ছিল যারা বিএনপি করে, তারা একদম সক্রিয়ভাবে ছিল। কিন্তু যারা ওই সময় সক্রিয়ভাবে রাজপথে ছিল মানে লাঠিসোঁটা নিয়ে বা ইট পাটকেল নিয়ে, তারা কিন্তু এখন যারা আছে, যেমন এখানকার মতিঝিল থানায় সজীব ভাই, ওনারা কিন্তু আসলে এখন পর্যন্ত দলের সুদিনে কিন্তু দল থেকে কোনো কিছু আপনার চায় না, চাওয়া পাওয়া নাই বা কোনো ইয়ের মধ্যে নাই, আছে সাংগঠনিকভাবে একটা পদপদবি আছে বাস অতটুকুই। কিন্তু অনেকেই এই সাংগঠনিক পদপদবি ব্যবহার করে কিন্তু ঢাকায় কোটি কোটি টাকা কামায়, ওনারা কিন্তু ওই জানা। তারপরে জুলাই অভ্যুত্থানের সময় আরেকটা হচ্ছে, আমি এখন কিন্তু এই মুহূর্তে ঠিক ফকিরাপুর পানির ট্যাঙ্কির সামনে দিয়ে যাচ্ছি। আরও কিছু স্মৃতি আছে, যেমন আমি শুক্রবারে এই যে বায়তুল মোকাররম মসজিদ থেকে নামাজ পড়ে এখানে এই যে ফকিরাপুর পানির ট্যাঙ্কির এই জায়গায় দাঁড়াইছিলাম। যে সবাই আপনার দেখা গেছে আন্দোলনকারীরা আন্দোলন করতেছে, রাস্তায় কিন্তু আপনার গোয়েন্দা সংস্থার লোক আছে, তারপরে পুলিশ প্রশাসনের লোক আছে, সবাই আছে। আর তখন এই শুক্রবারে জুমার নামাজ পড়তে আসলেও একটা আতঙ্কিত একটা ভয় কাজ করতো, কারণ বায়তুল মোকাররমের চতুর্পাশে পুলিশ থাকতো, প্রচুর পরিমাণ পুলিশ থাকতো। মানে তো এখানে আমরা যে এখানে ফুলকলি একটা মিষ্টি দোকান আছে, এই মিষ্টি দোকানের সামনে আমরা তো থমথমে অবস্থা বিচার করতেছে। আমরা তো আর কোনো
সরকার বিরোধী আন্দোলন তখনও করি নাই, এখনও কোনো করবো না, কারণ আমরা যেহেতু পলিটিক্যাল পারসন না। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছিলাম, মানে এই যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে বা পুলিশের যে সক্রিয় অবস্থান এগুলা দেখতেছিলাম। কারণটা হচ্ছে এই যে সামনেই কিন্তু এই যে 3 মিনিট সামনে হেঁটে গেলে বঙ্গভবন, তো যেহেতু বঙ্গভবন রাষ্ট্রপতির ভবন, সেজন্য এই এলাকায় এমনিতে আরেকটা হলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ওই হিসেবে কিন্তু এই এলাকায় এমনিতেই এই দৈনিক বাংলা মোড়ে একটা থমথমা পরিস্থিতি থাকে। তো ভাই কিছু বুঝলাম না, ঠিক একটা হেলিকপ্টার তখনও একটা হেলিকপ্টার উপরে দিয়ে গেল, আর আমরা এই যে বিল্ডিংটার নিচে গেলো ফুলকলি। হেলিকপ্টারটা যাওয়া দেরি ভাই, ঠিক এই যে মোড় থেকে, এই যে ইয়ের মোড় থেকে আপনার দৈনিক বাংলা যে মোড়টা, ওই যে মেট্রো রেলের যে রাস্তা দেখা যাচ্ছে দেখেন, ওখান থেকে কম করে 200 পুলিশ মানে গুলি করতে করতে আসতেছিল। এই জায়গায় একজন লোক গুলিবিদ্ধ হয়েছে, ঠিক এই জায়গায় একজন লোক গুলিবিদ্ধ হয়েছে। আর আমরা ঠিক ওই যে ফুলকলি যে দোকানটা আছে, ফুলকলি দোকানটার সামনে দাঁড়াইছিলাম। আমরা কিন্তু কোনো আন্দোলনকারী না, আমরা হচ্ছি দর্শনার্থী। মানে ধরেন গোলাগুলি হচ্ছে, একটা থমথমা পরিস্থিতি, মানুষ ভয়ে বাসা থেকে বের হয় না, বাট আমরা বের হয়ে দেখতেছিলাম। ঠিক এই জায়গাটা এই যে মানুষটা শুয়ে আছে, এই জায়গায় একটা লোকে গুলি খেয়েছে। আর আমরা ঠিক এখান থেকে ফুলকলি থেকে পুরো দৌড় মেরে একদম ওইদিকে দৌড়াইতে গেলাম। আর হলো কিছু লোকজনের তো ধরেন আপনার প্রায় জুতোই নাই। তবে এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার এই যে যারা ইয়েটা করছে, আপনার এই যে ধাওয়া পাল্টা দেওয়ার যে বিষয়টা হয়েছে, তো তখনকার থমথমে পরিস্থিতিগুলা, মানে স্মৃতিগুলো আর কি। আবার ঠিক রাস্তার ঠিক উল্টা সাইডে ওই রাস্তা দিয়ে জুলাই অভ্যুত্থানের সময় একদিন আমি সন্ধ্যার পরে বেরিয়েছিলাম। ওই দিনও আপনার তখন কিন্তু ইন্টারনেট বন্ধ, আর হলো মাইকেও অলরেডি পাবলিসিটি করে দিয়ে ফেলছে যে কেউ যদি আপনার করে আপনার রাস্তায় যদি বের হয়, মানে বের না হওয়ার জন্য আর কি, যেহেতু কারফিউ জারি করছে। তো বের হওয়ার পরে ভাই দুই গলি 2 মাথা দিয়ে কম করে, মানে এই মাথা থেকে, মানে তখন চিরুনি অভিযান চলতেছিল, এক মাথা দিয়ে 100 পুলিশ, আরেক মাথা দিয়ে 100 পুলিশ, 200 পুলিশ, দুদিক থেকে মানুষের মোবাইল চেক করে। তো আমরা যেহেতু কোনো পলিটিক্যাল দলের লোক ছিলাম না, আমাদের কোনো মোবাইলে কোনো কিছু থাকতো না। এরপরও ভাই কারোরে যদি থানায় নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু ওই যে মানুষের ওজন বুঝে, মানে কার কী পরিমাণ টাকা আছে সেটা বুঝে রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয় দেখিয়ে কিন্তু ওইভাবেই কিন্তু তাদেরকে ছুটে আনা হতো। এটার আমরা বাণিজ্য চলতেছিল। আমরা যেহেতু এখানে দেখতেছি পাশের বিল্ডিংয়ের পাশের গুলির এইভাবে ধরে নিয়ে গেছে, পরে টাকা পয়সা দিয়ে ছুটে আসতে, না হয় রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দিবেন। তো এগুলো দেখে একটা তো ভয় তো কাজ করতেই। তো সেই সময় তখন কি করতাম, এই ধরনের যদি চিরুনি অভিযানে মাঝে মাঝে পড়ে যেতাম, যে মুদি দোকান থেকে আপনার দেখা গেছে তেল কিনতাম বা আপনার ডাল কিনতাম বা এরকম রসুন কিনতাম, কিনে তখন দেখলো কী হয়েছে যে পণ্যের জন্য ভাইরেছি। তো এইভাবে হলো আর কি আপনার ইয়েটা। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি, এটি হচ্ছে কালভার্ট রোড। এখানে কিন্তু ওই যে শরীফ ওসমান হাদি যে মানুষটাকে গুলি করা হয়েছে, এই জায়গাটায় গুলি করা হয়েছে, এই কালভার্ট রোডে। তো আপনারা যারা ফুটেজ দেখলে আপনারা দেখবেন এই যে বাইতুল সালাহ জামে মসজিদ, এই যে বাইতুল সালাহ জামে মসজিদ কালভার্ট রোড, এখানেই এই জায়গাটাতেই হলো আপনার ওসমান হাদিকে গুলি করছে। তো আপনার জুলাই অভ্যুত্থানের আসলে, যেহেতু জুলাই অভ্যুত্থানের সময় বা সেই আমলে এই এলাকাটাতে ছিলাম, তো এই এলাকার পুরো মানে থমথমে পরিস্থিতি। আর যেহেতু বিএনপির পার্টি অফিস নয়াপল্টনে, পুরাতন পল্টন এই এলাকাটা, তারপরে যেহেতু নয়াপল্টন এলাকা, তারপরে এই ফকিরাপুল, ওদিকে বিজয়নগর, এগুলা সবসময় আসলে টার্গেটেড এরিয়া ছিল হচ্ছে প্রশাসনের লোকজনের জন্য। কারণ এইসব জায়গায় যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে মানুষজন এসে জড়ো হয়ে যদি কোনো একটা সরকার পতনের যদি একটা বড় ধরনের গ্যাঞ্জাম করে ফেলে, তো সেই জন্যই মূলত সবসময় এগুলোর নজরদারিতে ছিল, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব কিছুতে। তো তখনই একটা আমল গেছিলো, যে আমলে আপনার কোনো কিছু ফেসবুকে কেউ লিখতে গেলেও ব্যাক স্পেস দিত, মানে কোনো কিছু যদি আবার সরকার বিরোধী হয়ে যায়, মানে যৌক্তিক কথা কিন্তু কেউ বলতে পারতো না। তবে আমি মনে করি আমাদের দেশে আসলে ওই ধরনের টাইট করাই আপনার শাসন ব্যবস্থা থাকা দরকার। কারণ বাঙালি জাতিরে ডান্ডা দিয়া আর বাঙালি জাতিরে আপনার না দিলে, আপনার টাইট না করলে হয় না। তখন দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভিতরে একটা ভয় ছিল যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য কেউ সাহস পাইতো না। এখন বাক স্বাধীনতা আছে, তারপরে দুর্নীতি এখনও হচ্ছে, তখন যে হয়েছে এখন যে থেমে গেছে বিষয়টা তা না। কিন্তু এখন অনেকে দুঃসাহস দেখায়, মানুষের ভিতরে ভয় নাই। কেন ভয় নাই, যে দূর কী হবে আর।
মানে এর চেয়ে বড় স্বৈরাচার বলেন বা বড় ক্ষমতাবান যে বলেন, সেই আমলে আমরা ইয়ে করছি, এখন তো এই আমলে তো কিছুই না। এই আমলে আসলে ভয় টয় পায় না। তো যাই হোক, এই জুলাই অভ্যুত্থানের আপনার এই যে আপনার যে জুলাই অভ্যুত্থানের সময় কেমন ছিল ঢাকা শহরের পরিস্থিতি, সেই দিনগুলো কেমন ছিল, আমি যেহেতু একজন অরাজনৈতিক ব্যক্তি, সেই হিসাবে আমি আমার জায়গা থেকে এক্সপ্লেন করলাম যে বিএনপির কাপুরুষতা, বিএনপির নেতাদের কীভাবে তারা কাপুরুষ ছিল, এখন বড় বড় কথা বলে, বা জামাতের লোকজনের রোল কী ছিল, তারপরে প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রোল কে ছিল, সেটা আমি বললাম আপনাদেরকে। তবে সবচেয়ে অভ্যুত্থানের সময় আমার পলাশ ভাই ছিল একজন এসপিতে, উনি বলছেন যে যখন পুলিশদেরকে মারতো তখন কিন্তু ওনাদের পুলিশের একটা গ্রুপ ছিল, সেখানে আপনার আজকে কয়জন শহীদ হয়েছে, কোথায় শহীদ হয়েছে ওনারা কিন্তু জানতো। তো আমার সাথে যেহেতু সম্পর্ক ভালো ছিল, আমার সাথে কিন্তু সবসময় এই জিনিসগুলো শেয়ার হতো। তো দেখলাম যে একদিন কিন্তু রেকর্ড কিন্তু প্রায় 1200-র মতো কিন্তু পুলিশ মারা গেছে। এটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকেও কোনো করে নাই, আপনার সংবাদ মাধ্যমে প্রচার করে নাই যে মানুষগুলো মারা গেছে। তো যারা রাষ্ট্রের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হচ্ছে, দেশের আইনশৃঙ্খলার রক্ষা অবনতি হওয়ার থেকে উন্নতি করার জন্য কাজ করছে, তারা মারা গেলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো ঘোষণা দিয়ে তাদেরকে সম্মানিত করা হয় না। এই জিনিসটা আসলে যারা সে আমলে প্রশাসনে কাজ করছেন, বিশেষ করে ফ্রন্টলাইনে পুলিশের লোকজন কাজ করছেন, ওনাদের মধ্যে কিন্তু একটা চাপা খুব ছিল। ওনাদের মধ্যে একটা চাপা খুব ছিল, আমরা গুলি খাচ্ছি, আমরা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা যাচ্ছে, আমরা স্বীকৃতি পাচ্ছি না। তো এই জিনিসগুলো তখন আসলে মিডিয়া ওইভাবে বলতো না, কারণ যেহেতু মিডিয়া যেভাবে নিয়ন্ত্রণ করতেছিল সেভাবে ওনারা মারা যাওয়ার পরেও কিন্তু পুলিশ প্রশাসনের লোকজনে কিন্তু প্রকাশ করতে পারতো না, কারণ ডিপার্টমেন্টের খিলাফ হয়ে যাবে সেজন্য। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর হলো আমি সামনের দিকে যাচ্ছি, পরে আবার এক সময় আবার বলবো।